আচ্ছা, আমরা তো সবাই সুস্থ থাকতে চাই, তাই না? কিন্তু আমাদের শরীর নিজেকে ঠিক কিভাবে রক্ষা করে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের ইমিউন সিস্টেমের একেবারে ভেতরে ঢুকে দেখব এটা কিভাবে কাজ করে আর কেনই বা সময়ের সাথে সাথে এটা দুর্বল হয়ে পড়ে। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন কি? আজকের দিনে চিকিৎসা বিজ্ঞান আমাদের আয়ু অনেক বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের এনার্জি লেভেলটা যেন দিন দিন কমে যাচ্ছে। কেন এমন হচ্ছে যে আমরা লম্বা জীবন তো পাচ্ছি, কিন্তু সেই সাথে আরও বেশি ক্লান্ত হয়ে পড়ছি? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমরা কথা বলবো। আর আসল সমস্যাটা তো ঠিক এখানে। আমাদের আয়ু হয়তো বাড়ছে, কিন্তু সুস্থভাবে বাঁচার সময়টা কি ততটা বাড়ছে? একদমই না। স্ট্রেস, পলিউশন আর আমাদের এই ফাস্ট পেসড লাইফস্টাইল সব মিলিয়ে ক্লান্তি আর ছোটখাটো অসুস্থতা যেন এখন রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের আলোচনার প্রথম পর্ব, দীর্ঘ জীবন কিন্তু দুর্বল স্বাস্থ্য। চলুন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। কেন লম্বা আয়ু পেয়েও আমাদের স্বাস্থ্যের কোয়ালিটি কমে যাচ্ছে? তাহলে এর আসল সমাধানটা কি? দেখুন, শুধু অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়ানোটা কিন্তু সমাধান না। আসল সমাধান হল শরীরের ভেতরের যে ডিফেন্স সিস্টেমটা আছে, আমাদের নিজস্ব সৈন্যদল, মানে ইমিউন সিস্টেম, সেটাকে এতটাই শক্তিশালী করে তোলা যেন রোগ আক্রমণ করার আগেই হেরে যায়। এবার আসি দ্বিতীয় পর্বে, আমাদের ক্ষয়িষ্ণু ইমিউন সিস্টেম। এখন আমরা দেখব কিভাবে আমাদের এই অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থাটা বয়সের সাথে সাথে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এবার যে সংখ্যাটা বলবো সেটা শুনলে হয়তো একটু চমকে যাবেন। ৫,০০০-এরও বেশি। আমাদের শরীর প্রতিদিন ৫,০০০-এরও বেশি ক্যান্সার কোষ তৈরি করে। ভাবা যায়? এখন ভালো খবরটা হলো, যখন ইমিউন সিস্টেমটা একদম ফিট আর শক্তিশালী থাকে, তখনও নিঃশব্দে এই সব বিপদগুলোকে শেষ করে দেয়। আমরা কিছু টেরও পাই না। কিন্তু সিস্টেমটা যখনই দুর্বল হয়ে পড়ে, তখনই শুরু হয় আসল সমস্যা। কারণ তখন এই খতরনাক কোষগুলো বেড়ে ওঠার সুযোগ পেয়ে যায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? আমাদের ইমিউন সিস্টেমের বয়স বাড়ার এই প্রক্রিয়াটা কিন্তু অনেক আগে, সেই ৩০-এর কোঠাতেই শুরু হয়ে যায়। আর ৪০-এর ঘরে পা দিতে না দিতেই এর প্রভাবগুলো আমরা বুঝতে শুরু করি। যেমন ধরুন, আগের থেকে বেশি ক্লান্তি লাগা বা ঘন ঘন অসুখ বিসুখে পড়া। এর লক্ষণগুলো কিন্তু আমাদের খুব চেনা। সারাক্ষণ একটা ক্লান্তি ভাব, তাই না? বা ধরুন একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, মুড সুইং হওয়া, এমনকি চুল পড়া বা ওজন বেড়ে যাওয়া, এগুলোর পেছনেও কিন্তু একটা দুর্বল ইমিউন সিস্টেম দায়ী থাকতে পারে। আচ্ছা, এবার আমাদের তৃতীয় পর্ব, ইমিউনিটির ২ সেনাবাহিনী। চলুন এবার একটা ছোট্ট বায়োলজি ক্লাসের মতো করে বুঝে নিই আমাদের শরীরের এই ডিফেন্স সিস্টেমটা কাজ করে কিভাবে। না, ভয় পাওয়ার কিছু নেই, আমি খুব সহজ করে বুঝিয়ে বলছি। আমাদের ইমিউন সিস্টেমকে একটা সেনাবাহিনীর সাথে তুলনা করা যেতে পারে। এর দুটো প্রধান ডিভিশন আছে। একটা হলো ইননেট বা সহজাত ইমিউনিটি। এরা হলো ফ্রন্টলাইনের সাধারণ সৈন্য, কোনো শত্রু দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আর দ্বিতীয়টা হলো অ্যাডাপটিভ বা অভিযোজিত ইমিউনিটি। এরা হলো সেনাবাহিনীর স্পেশাল ফোর্স, কমান্ডো। এরা শত্রুকে নির্দিষ্টভাবে চেনে, মনে রাখে আর তারপর প্ল্যান করে আক্রমণ করে। তো এই যে ফ্রন্টলাইনের সৈন্যদল, সহজাত ইমিউনিটি, এদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ সৈনিক হল এনকে সেল, পুরো নাম ন্যাচারাল কিলার সেল। নামটা শুনেই তো বোঝা যাচ্ছে এদের কাজটা কি। এরা হলো জন্মগত কিলার, কোনো ক্ষতিকর কোষ বা জীবাণুকে দেখা মাত্রই খতম করে দেয়। কোনো প্রশ্ন নেই, কোনো দয়া নেই। কিন্তু প্রশ্ন হলো, এই দুটো আলাদা সেনাবাহিনী একে অপরের সাথে যোগাযোগ করে কিভাবে? এখানে এন্ট্রি হয় সাইটোকাইনেসের। এরা হলো মেসেঞ্জার, অনেকটা ওয়্যারলেস বা রেডিও সিগন্যালের মতো কাজ করে। এরা দুই বাহিনীর মধ্যে তথ্য আদান প্রদান করে, পুরো অ্যাটাকটাকে কোঅর্ডিনেট করে। তাহলে পুরো অ্যাটাকের প্ল্যানটা কি দাঁড়ালো? খুব সিম্পল। ১. কোনো জীবাণু শরীরে ঢুকল। ২. সাথে সাথে আমাদের ফ্রন্ট লাইনের সৈন্য এনকে সেলগুলো আক্রমণ শুরু করে দিল। ৩. একই সময়ে সাইটোকাইন্স স্পেশাল ফোর্সকে খবর পাঠিয়ে দিল, হেল্প লাগবে। ৪. আর তারপর আমাদের স্পেশাল ফোর্স এসে বুদ্ধি খাটিয়ে ফাইনাল অ্যাটাকটা করে। ব্যাস, খেলা শেষ। আমাদের চতুর্থ পর্ব, বিজ্ঞান থেকে জন্ম নেওয়া এক সমাধান। তো এতক্ষণ আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, এর পেছনের বিজ্ঞানটাও বোঝার চেষ্টা করলাম। এখন চলুন এমন একটা সমাধানের দিকে তাকানো যাক, যার জন্মটাই হয়েছে একেবারে বিজ্ঞানীদের ল্যাবে। এটি বিক্রির উদ্দেশ্যে তৈরি কোনো পণ্য ছিল না, এটি তৈরি করা হয়েছিল সুরক্ষার জন্য। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবুন তো, একটা জিনিস যেটা বানানোই হয়েছে বিক্রির জন্য না, বরং সুরক্ষার জন্য, বিজ্ঞানীদের রক্ষা করার জন্য। এটাই তো একে আর 10টা জিনিস থেকে একদম আলাদা করে দেয়। এর পেছনের গল্পটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। এটা আসলে তৈরি করেছিল কোরিয়ার একটা জাতীয় প্রতিষ্ঠান। কাদের জন্য? তাদের পারমাণবিক গবেষকদের জন্য।
এই বিজ্ঞানীদের ইমিউন সিস্টেম রেডিয়েশনের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তো তাদের বাঁচানোর জন্য ৮ বছর ধরে গবেষণা আর প্রায় ১০ বিলিয়ন ওন খরচ করার পর এমন একটা সমাধান তৈরি হয় যা কিনা আমাদের সেই ২ সেনাবাহিনী, সাধারণ সৈন্য আর স্পেশাল ফোর্স দুজনকেই একসাথে অ্যাক্টিভেট করতে পারে। আর এবার আমাদের শেষ পর্ব, তথ্যের মধ্যে প্রমাণ। দেখুন, মুখে তো অনেক কথাই বলা যায়, কিন্তু আসল হলো প্রমাণ। চলুন এবার কিছু সলিড সায়েন্টিফিক ডেটা আর রিসার্চের দিকে তাকানো যাক, যা এর কার্যকারিতা প্রমাণ করে। এই চারটা দেখুন। একটা গবেষণায় দেখা গেছে রেডিয়েশনের শিকার হওয়ার পর যে গ্রুপটি হিমোহিম নিয়েছে তাদের ইমিউন কোষগুলো অনেক তাড়াতাড়ি রিকভার করেছে। অন্য গ্রুপের তুলনায় তাদের রিকভারি রেটটা চোখে পড়ার মতো বেশি। মানে যে কারণে এটাকে বানানো হয়েছিল সেই কাজটা এটা সত্যিই করে। শুধু ইমিউনিটি না, ক্লান্তি কমানোর ক্ষেত্রেও এর দারুণ রেজাল্ট আছে। সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির একটা স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একজন সাইক্লিস্ট সাধারণত ৫০ কিলোমিটার যাওয়ার পরই একদম টায়ার্ড হয়ে যান, কিন্তু এটা নেওয়ার পর দেখা গেল তিনি অনায়াসে ৬০ কিলোমিটার চলে যেতে পারছেন। মানে স্ট্যামিনা লেভেলটা বেড়ে যাচ্ছে। তাহলে এক কথায় বলতে গেলে রিসার্চে এর অনেকগুলো সুবিধার প্রমাণ পাওয়া গেছে। শুধু ইমিউনিটি বাড়ানো বা ক্লান্তি কমানোই নয়, এটা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমায়, এমনকি অ্যান্টি ওবেসিটি হিসেবেও এর কার্যকারিতা দেখা গেছে। যদি আরও কিছু নির্দিষ্ট ডেটার কথা বলি, গবেষণায় দেখা গেছে যে এটা আমাদের কোষগুলোকে প্রায় ৫৭.৩% পর্যন্ত অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়। শরীরের প্রদাহ তৈরি করে যে টিএনএফ অ্যালফা, সেটাকেও দমন করে আর ফ্যাট জমতেও বাধা দেয়। তবে আমার মধ্যে সবচেয়ে বড় প্রমাণ হলো এর পেছনে থাকা ২০টিরও বেশি আন্তর্জাতিক মানের রিসার্চ পেপার। আর এগুলো সবই কিন্তু SCI লেভেলের জার্নালে ছাপা হয়েছে। মানেটা হলো এগুলো বৈজ্ঞানিক গবেষণার সর্বোচ্চ স্তরের স্বীকৃতি পেয়েছে, আর এর ফলাফলগুলো বিশ্বের সেরা বিজ্ঞানীরা যাচাই করে নিয়েছে। তো সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমরা সবাই বলি স্বাস্থ্যই নাকি সবচেয়ে বড় সম্পদ, কিন্তু এই অমূল্য সম্পদটাকে রক্ষা করার জন্য আমরা আসলে কতটা করছি? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।